মাই অনলাইন ক্লাস। আজকে আমি ক্লাস 11-এর সেট তত্ত্বের দ্বিতীয় ক্লাসটি নিচ্ছি। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো সেট বলতে কি বোঝায়, সেট কত রকম হয়, কি এবং সাবসেট ও সুপারসেট কাকে বলে। আজকে আরও কিছু জিনিস আলোচনা করে নেব। তার আগে আজকে এখানেই দেখে নাও কতগুলো আমরা চিহ্ন ব্যবহার করেছি বা প্রতীক। ক্যাপিটাল এন দিয়ে স্বাভাবিক সংখ্যার সেটকে বোঝানো হয়। এগুলো তোমরা আগেও শিখেছো। ক্লাস 9-এ তোমাদের সেট অল্প একটু ছিল, বা পূর্ণ সংখ্যা বা একদম প্রথমে যে রিয়াল নাম্বার ছিল বাস্তব সংখ্যা, সেখানে এটা নিয়ে কিছুটা আলোচনা হয়েছে। তো এইগুলোকে আমরা সেটের ক্ষেত্রে ব্যবহার করব। তো এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। ওখানে সেট কথাটা ব্যবহার ছিল না, প্রথম দিকে দল হিসাবে বা গ্রুপ হিসাবে কথাটা বলা হয়েছিল ক্লাস 9-এ। তো সমস্ত স্বাভাবিক সংখ্যা নিয়ে যে দলটা গঠন করা হয় সেটাকে যখন সেটের আকার দেওয়া হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন বইয়েতে এটা ক্যাপিটাল বোঝানোর জন্য আসলে এরকম করে ডাবল লাইন করা থাকে, এখানেও এটা বোঝানোর জন্য এরকম করা থাকে জেডটা, ঠিক আছে। তো আমরা ক্যাপিটাল লিখলেই বোঝা যাবে। ক্যাপিটাল এন দিয়ে স্বাভাবিক সংখ্যা সেট বোঝায়, জেড প্লাস দিয়ে হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যার সেট, জেড মাইনাস হচ্ছে ঋণাত্মক অখণ্ড সংখ্যার সেট। জেড বা ডাব্লু এই দুটো যদি একসঙ্গে লেখা হয় শুধু অখণ্ড সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা বোঝায়। মানে আলাদাটা কি না, যেখানে জেড প্লাস জেড মাইনাস থাকবে তার সঙ্গে কে থাকবে, জিরো থাকবে, কারণ জিরোটা পজিটিভ নেগেটিভ কোনোটার মধ্যেই পড়ছে না, সেই জন্য এর মধ্যে জেড প্লাস জেড মাইনাস আর জেড থাকবে। এই কটা মোটামুটি সংখ্যা সংক্রান্ত যে সেট আছে তার মধ্যে পড়ছে। আর সব নিয়ে হচ্ছে রিয়েল নাম্বার সেট, এটাকে আমরা বলতে পারি রিয়েল নাম্বার সেট। আর একটা আছে মূলদ সংখ্যার সেট, সেটা কিউ দিয়ে লেখা হয়, কোসেন্ট থেকে এসছে, কোসেন্ট মানে ভাগফল তোমরা জানো, তো সেখান থেকে এসছে। এটা হচ্ছে রেশনাল নাম্বার সেট বা মূলদ সংখ্যার সেট। রেশনাল নাম্বারস মূলদ সংখ্যার সেট। তো এই কটা মোটামুটি থাকলো। আপাতত অমূলদ সংখ্যা সেট সেইভাবে কিছু প্রতীক দিয়ে ব্যবহার করা হচ্ছে না আপাতত। এইগুলোর মধ্যে আমরা এবার একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আগের দিন শূন্য সেট শিখেছি, এখন শিখবো সার্বিক সেট। সার্বিক সেট যাকে ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল সেট। সার্বিক বা ইউনিভার্সাল নামটা শুনেই বুঝতে পারছো কোনো একটা জিনিস সবটা নিয়ে, অর্থাৎ যখন আমরা সংখ্যা নিয়ে আলোচনা করব সংখ্যার সার্বিক সেট, তোমরা এখানে দেখে বলো কোনটা সংখ্যার সার্বিক সেট হতে পারে। অর্থাৎ আমাদের জানা সংখ্যা যত রকম শিখেছি কোনটার মধ্যে সমস্তটা ধরতে পারে। দেখো, রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, ধনাত্মক অখণ্ড ঋণাত্মক অখণ্ড, পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যার সেট, আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট। তাহলে কার মধ্যে সব ধরবে না, বাস্তব সংখ্যার সেটের মধ্যে। এখনো পর্যন্ত যা শিখেছি তার মধ্যে মূলদও থাকবে এবং অমূলদ থাকবে, আর মূলদর মধ্যে আবার এই ভাগগুলো রয়েছে, ঠিক আছে। তাহলে সংখ্যার ক্ষেত্রে সার্বিক সেট হচ্ছে এইটা, কিন্তু পুরো সার্বিক নয়, এখনো পর্যন্ত আমরা যা শিখেছি সেইটার ক্ষেত্রে সংখ্যার সার্বিক সেট ক্যাপিটাল আর। এরপরে তোমরা আরো অন্য কিছু শিখবে, তখন দেখবে এটা আরো বাড়ছে সেটটা। সেরকম ইংরাজি বর্ণমালার সেট যদি বলি আমরা, তাহলে সেখানে কারা থাকবে, আমরা যদি ক্যাপিটাল এ বলি সেখানে থাকবে এ বি সি করে একদম জেড পর্যন্ত, ঠিক আছে। এটা হবে বর্ণমালার, ইংরাজি বর্ণমালার সার্বিক সেট। সেরকম বাংলা বর্ণমালার যদি বলি তাহলে অ থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত থাকবে। বোঝা গেছে নিশ্চয় সার্বিক সেট কাকে বলে। আচ্ছা, এরপরে আমরা আসছি পূরক সেট। সার্বিক সেটের পরে পূরক সেট। পূরক সেট, পূরক সেটের ইংরাজি হচ্ছে কমপ্লিমেন্টারি সেট। তো সেটা কি ব্যাপার না, সেখানে একটা সেট দেয়া থাকবে। তোমরা পূরক কোণ পড়েছো ক্লাস 10-এ ছিল, তোমাদের যে পরীক্ষাটা হয়ে গেল লাস্ট, সেখানে ছিল পূরক কোণ। অর্থাৎ কি না, এক্স প্লাস ওয়াই যদি 90 ডিগ্রি হয় তাহলে এক্স কে ওয়াই এর পূরক কোণ বলে বা ওয়াই কে এক্স এর পূরক কোণ বলে। ঠিক একই রকম ভাবে পূরক সেট হচ্ছে দুটো সেট যোগ করলে, যোগ বলতে এখানে একসঙ্গে নিলে,
দুটো সেটের এলিমেন্টগুলো যদি সব এক জায়গায় করা হয়, তাহলে যদি সার্বিক সেট মানে সেই সেটের যে সার্বিক সেট আছে সেইটা পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটটাকে বলবো যে একটা সেটকে বলবো আর একটা পূরক সেট। আমি একটা বলি যে মূলদ সংখ্যার সেট আর তার সঙ্গে অমূলদ সংখ্যার সেট একসঙ্গে নেওয়া হলো, তাহলে এই দুটো মিলে কি তৈরি করবে? এই দুটো মিলে হচ্ছে বাস্তব সংখ্যার সেট। ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যার সেট এবং অমূলদ সংখ্যার সেট মিলে সার্বিক সেট বাস্তব সংখ্যার সেট তৈরি করবে। আবারও বলি, এখন পর্যন্ত আমরা জানি তাহলে বাস্তব সংখ্যার সেটে মূলদ সেটের পূরক সেট হবে অমূলদ সেট এবং অমূলদ সেটের পূরক সেট হবে মূলদ সেট। ঠিক আছে, মানে এই দু রকমের বাইরে বাস্তব সংখ্যার মধ্যে আর কিছু নেই। অর্থাৎ শুধু তাদের মধ্যে থাকলেই হবে না, সেই দুটো মিলিয়ে সমস্তটা হতে হবে। মানে যত বাস্তব সংখ্যা আছে তাকে দুটো মূল ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে একটা মূলদ আর একটা অমূলদ। সেই জন্য এই পুরো মূলদ সংখ্যার সেট হবে অমূলদ সংখ্যার সেটের পূরক সেট বা উল্টোটা। এবার আমরা এটা একটা উদাহরণ দিয়েও দেখিয়ে দিই। ধরা যাক এ একটা সেট আছে, তাতে এ বি সি ডি ই আছে। এইটা বলা হচ্ছে এ সেটটা হচ্ছে একটা সার্বিক সেট, মানে এই ক্ষেত্রে একটা অঙ্কের ক্ষেত্রে, আর বি একটা সেট আছে তার থেকে ছোট, আর একটা সি সেট আছে সেখানে ডি আছে। এবার বলো তোমরা যে বি এবং সি এ সেটের সাপেক্ষে বি এবং সি কি পরস্পরের পূরক হবে? পরস্পরের পূরক হতে গেলে এরা সবাই মিলে এই গোটা এটা হতে হবে। তা তো হচ্ছে না, বি সি আর ডি আছে, তাহলে তাছাড়াও এ আর ই আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এরা এর মধ্যে থাকলেও বি এবং সি পরস্পরের পূরক নয়। কিন্তু যদি এখানে এরকম থাকতো এ বি সি আর সিতে আছে ডিই, তাহলে বি এবং সি মিলিয়ে এর সমস্ত এলিমেন্টগুলো হয়ে যাচ্ছে, তাহলে তখন আমরা বলতাম বি এর পূরক সেট সি এবং সি এর পূরক সেট বি। বোঝা গেল? এরপর আমরা আসছি পূরক সেটের পর সূচক সেট। সূচক সেট বা পাওয়ার সেট, এটাও খুব ইম্পর্টেন্ট। পাওয়ার সেট হচ্ছে একটা সেট বলা আছে, সেই সেটের মধ্যে যতগুলো সাবসেট আছে সমস্ত সাবসেট নিয়ে আবার একটা সেট, তাকে বলা হচ্ছে পাওয়ার সেট। তাহলে ধরা যাক এ একটা প্রথমে সেট আছে, সেখানে 1 আর 2 3 এই তিনটে আছে। ঠিক আছে, এখন এর সাবসেট কত রকম হতে পারে? তাহলে ফার্স্ট আমাদের এই ব্যাপারটা জানতে হবে, সাবসেট কি করে হয়। সাবসেট কাকে বলে আমরা দেখেছি। সাবসেট বানাতে গেলে কি করতে হবে না, এই যে 1 এটা একটা সাবসেট, ঠিক আছে, 2 এটা একটা এ সাবসেট, 3 এইটা একটা সাবসেট। আবার আমি দুটো দুটো করে যদি নিই, 1 2 1 3 2 3, এইভাবে সাবসেট বানানো যাবে। এইবারে দুটো দুটো আছে, এখন আমি বলছি এ নিজে নিজের সাবসেট হবে। আমরা এটা দেখাবো। আরো একটা হবে, সেটা হচ্ছে 5, অর্থাৎ শূন্য সেটটা, শূন্য সেটটাও এ সেটের সাবসেট হবে। ঠিক আছে, এরপরে এই সব সেটগুলো নিয়ে একটা সেট বানালাম, এই সেটটাকে বলা হবে এ সেটের পাওয়ার সেট, অর্থাৎ পি অফ এ বা এ সেটের সূচক সেট। তোমরা বলতে পারো যে সেটের মধ্যে তো এরকম এলিমেন্ট থাকে, তো সেটের মধ্যে আবার সেট এলিমেন্ট, এটা একটা বিশেষ ধরনের সেট, এটা হচ্ছে সেট অফ সেটস, মানে সেটটা তৈরি হয়েছে কতগুলো সেট দিয়ে। ঠিক আছে, কিন্তু সেই সেটগুলোর একটা বিশেষ ধর্ম কি না, প্রত্যেকে হচ্ছে এ সেটটার সাবসেট। তাহলে এরকম ভাবে একটা সেট তৈরি করা যায়, তাকে বলা হয় সূচক সেট। এখানে কিন্তু দুটো জিনিস প্রশ্ন রয়ে গেছে, দুটো প্রশ্ন। একটা হচ্ছে এই 5টা এ সেটের সাবসেট এবং এটা এ সেটের সাবসেট, এই দুটো জিনিস আজকে আমরা আলোচনা করে দেব কিভাবে হয়। তো এগুলো আমি মুছে দিচ্ছি।
প্রথম দেখি যে সাবসেট হতে গেলে কি হবে। এ সাবসেট বি, এটা কখন হবে? আমরা আর একটা চিহ্ন ব্যবহার করব তার জন্য, বিলং টু। এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু, মানে এতে আছে, ঠিক আছে। এ সাবসেট বি, এইটার মানে হচ্ছে যে যদি এক্স এতে থাকে, মানে এক্স বিলংস টু এ, তাহলে এক্স অবশ্যই বিতে থাকবে। এ সেটের সবাই বিতে থাকবে, তার মানে হচ্ছে একটা যে কোনো একটা এলিমেন্ট নিলাম, এক্সটা এতে আছে, তাহলে এক্সটা অবশ্যই বিতে থাকবে। কিন্তু বি এর সবাই এতে থাকবে কিনা তা জানি না, সেটা নাও হতে পারে, হতেও পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে ফাই এবং এ এই দুটো হচ্ছে যে কোনো সেটের সাবসেট হবে। এইটা হচ্ছে সাবসেট তৈরির শর্ত। তাহলে ফাইটা এ সেটটার সাবসেট কি করে হয়? না, এরকম বলা হচ্ছে যে যদি এমন হয় এক্সটা ফাই সেটে আছে, ফাই মানে তাতে কোনো এলিমেন্ট নেই, কিন্তু আমরা ধরে নিচ্ছি যদি এমন হয় এক্সটা ফাইয়ে আছে কিন্তু এক্সটা এতে নেই, মানে আমি প্রথমে ধরে নিচ্ছি ফাইটা এ সেটের সাবসেট নয়, মানে আমরা ধরে নিচ্ছি এরকম যে ধরি ফাইটা সাবসেট এ সাবসেট নয়, এটা আমরা ধরে নিলাম। ধরি ফাই ইজ নট এ সাবসেট অফ এ, সাবসেটের চিহ্ন লিখে কেটে দিলাম, এর সাবসেট নয়। এবার সাবসেট হতে গেলে এই শর্তটা হয়, তাহলে সাবসেট না হওয়ার কি অর্থ হতে পারে? যে এমন একটা ফাইয়ে নিশ্চয়ই এলিমেন্ট আছে যেটা এতে নেই, তাহলে সাবসেট হবে না, কারণ ফাইয়ে বাড়তি অন্য এলিমেন্ট আছে এরকম। সেটা লিখছি যে যদি এমন হয় এক্সটা ফাইয়ে আছে কিন্তু এক্সটা এতে নেই। এখানে কি সমস্যা হলো? না, ফাই এটা শূন্য সেট, এতে তো কোনো এলিমেন্ট থাকতেই পারে না, তাহলে এটা আবার কি করে হবে যে ফাই একটা এলিমেন্ট আছে কিন্তু সেটা এতে থাকবে না, ফাই তো কোনো এলিমেন্টই নেই। তাহলে যা সম্ভব নয় বা যা অসম্ভব, ঠিক আছে। সুতরাং আমরা যে ধরেছিলাম এটা, সেটাও অসম্ভব, অর্থাৎ ফাই সাবসেট, এখানে এ মানে যে কোনো একটা সেট, যে কোনো একটা অশূন্য সেট, অবশ্যই অশূন্য নিতে হবে, কারণ শূন্য সেট তো ফাই নিজেই শূন্য সেট, ঠিক আছে। তাই যে কোনো একটা অশূন্য সেট, অশূন্য সেট মানে হচ্ছে যাতে অন্তত একটা এলিমেন্ট আছে। আমরা বারবার অশূন্য সেট কথাটা ব্যবহার করব, মানে এটা বোঝানোর জন্য যে অন্তত যাতে একটা এলিমেন্ট আছে। তাহলে এ হচ্ছে সেরকম একটা সেট যাতে অন্তত একটা এলিমেন্ট আছে। এবার ফাই যদি তার সাবসেট না হয়, তার মানে ফাইয়ে এমন একটা এলিমেন্ট আছে যেটা এতে নেই, কিন্তু আমরা জানি ফাইয়ে কোনো এলিমেন্ট থাকতে পারে না, তাহলে আমাদের এই ধারণাটা ভুল যে ফাই এমন একটা এলিমেন্ট আছে যেটা এতে নেই। তাহলে ফাইয়ের এলিমেন্ট নেই, সেই জন্য সেটা সব সেটেরই সাবসেট হবে, ঠিক আছে। এটা আমরা ধরেই নিচ্ছি খানিকটা। সেই জন্য এই যে এর যখন আমরা পাওয়ার সেট বানাবো তখন এখানে ফাইটাকে রেখে দেব, এটা মাথায় রাখবে যে যে কোনো সেটের সাবসেট শূন্য সেট হতে পারে, হতে পারে না হয়, মানে শূন্য সেট হচ্ছে যে কোনো সেটের সাবসেট। প্রমাণটা এইভাবে করবে, ছোট ছোট অনেক প্রমাণ আছে বইতে, দেখে নেবে কিভাবে করা আছে, লিখে লিখে করতে হবে একটু। আচ্ছা, এরপরে আমরা আসছি যে আরেকটা লিখেছি, ফাই ছাড়া এখানে আরো একটাকে সাবসেট ধরা হয়েছে, এ, অর্থাৎ এ নিজে। কোন সেট তার নিজেরও সাবসেট হতে পারে। এই যে চিহ্নটা দেয়া আছে, এই চিহ্নটা এই জন্যই দেওয়া আছে যে সাবসেট মানে হয় প্রপার সাবসেট অথবা ইকুয়াল টু। এবার কেন হতে পারে সংজ্ঞা অনুযায়ী, মানে শুধু হতে পারে চিহ্ন দেওয়া আছে বলে হতে পারে এরকম নয়, সংজ্ঞাতে এসো। সংজ্ঞাতে বলছে যে এই দিকের সেটটার মধ্যে যা এলিমেন্ট থাকবে
সেটা যদি এখানে থাকে তাহলে এই প্রথম সেটটা দ্বিতীয়টার সাবসেট হবে। তাহলে ধরি এক্সটা এতে আছে, মানে এই বাঁ দিকের এতে আছে, তাহলে এতে থাকবে মানে এখানেও থাকবে, অতএব এক্সটা ডান দিকের এটাতেও আছে। ঠিক আছে, তাহলে সংজ্ঞা অনুযায়ী এতে যত এলিমেন্ট থাকবে সবাই এখানে থাকবে, অর্থাৎ সে নিজেই নিজের সাবসেট। তাহলে আমরা কি শিখলাম? দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে প্রত্যেকটা সেট মানে অশূন্য সেট, প্রত্যেকটা অশূন্য সেট তার নিজের সাবসেট, এবং শূন্য সেট প্রত্যেকটা অশূন্য সেটের সাবসেট। ঠিক আছে, তো আর একটা জিনিস বলে দিই, তো এই যে সূচক সেট অর্থাৎ পাওয়ার সেট, সেই পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা কত হবে না, একটা সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, এতে যদি n সংখ্যক পদ থাকে, তাহলে পাওয়ার সেট অফ এতে 2n সংখ্যক পদ থাকবে। এটা একটা ফর্মুলার মতো করে মুখস্থ রাখবে, কিভাবে থাকবে সেটা আমরা পরে আলোচনা করব। এখানে একটু মিলিয়ে নাও, এখানে 3টে আছে, এখানে আছে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এটা আরো পরে কিছু অঙ্ক শিখবো, সেখানে আমরা দেখে নেবো এটা কিভাবে আসছে। তাহলে এতে n সংখ্যক পদ থাকলে পি এতে 2n থাকবে, যদি 4টে থাকে 2 4 থাকবে পাওয়ার সেটে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা একটু বইটা পড়বে, কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, কমেন্ট বক্সে লিখতে পারো।